দাঁড়ান, কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি এখানে? এই বাড়িটা কি আপনার? জি, এটা আমার বাড়ি। কি ব্যাপার, তুমি এখনো রেডি হওনি? ওদিকে বাইরে লোকজন এসেছে জাকাতের টাকা নেওয়ার জন্য, তুমি তাড়াতাড়ি রেডি হও। এই তো 2 মিনিট হয়ে গেছে। তুমি এক কাজ করো, জাকাতের টাকাগুলো তোমার হাত দিয়ে বিলিয়ে দাও। তোমার হাত দিয়ে বিলিয়ে দিলে আমি অনেক খুশি হব। তুমি দেরি না করে তাড়াতাড়ি যাও। সত্যি আমি অনেক ভাগ্যবান, তোমার মতো একজন স্বামী পেয়েছি। 2 দিন পর ঈদ, ভাবতেই খুশি লাগছে যে আমি আমার হাত দিয়ে জাকাতের টাকাগুলো দিব গরিব মানুষদের। চাকরি জীবনে অনেক কষ্ট করেছি, আল্লাহ তাআলা মানুষকে সাহায্য করার অর্থ দিয়েছে, এতেই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আচ্ছা, তুমি দেরি না করে তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রেডি হও, আমি যাচ্ছি। ঠিক আছে, যাও, আমি আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করেন না। আপনাদের সবাইকে জাকাত দেওয়া হবে। আপনারা সুন্দর মতো লাইনে দাঁড়ান আর একজন একজন করে সামনে আসুন। আপনারা আজকে কেউ খালি হাতে যাবেন না, সবাইকে জাকাত দেওয়া হবে। আপনি আসুন। দাঁড়ান, কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি এখানে? এই বাড়িটা কি আপনার? জি, এটা আমার বাড়ি। 1 বছর হলো করেছি। বাই দ্য ওয়ে, আপনার এই অবস্থা কেন? আর জাকাত নেওয়ার জন্য আপনি আমার বাড়িতে? আসলে ভাগ্য কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করায় সেটা একমাত্র সময়ই বলে দিতে পারে। আমি এই জাকাতের টাকা নেওয়ার জন্য আপনার বাড়িতে এসেছি। বিশ্বাস করুন, আমি জানতাম না যে এটা আপনার বাড়ি। আমার কি সৌভাগ্য, জাকাতের টাকার জন্য আপনি আমার বাড়িতে। কিন্তু আপনার তো এই অবস্থা থাকার কথা না। আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে আজকে হাড়ে হাড়ে বুঝতে পারছি যে আমি কি করেছি, আমি কোন মানুষটাকে হারিয়েছি। আমি আসলে বুঝতেই পারিনি আমার স্বামী আমার জীবনে একজন শ্রেষ্ঠ মানুষ ছিল। তার মানে আপনার দ্বিতীয় স্বামীকে আপনি ডিভোর্স করে এসেছেন? আমার দ্বিতীয় বিয়ে হয়নি। আসলে বিয়ে করার উদ্দেশ্যেই তো আমি আমার প্রথম স্বামীকে ডিভোর্স করেছিলাম, কিন্তু যার জন্য আমি এত বড় একটা কাজ করেছিলাম সেই প্রতারকটা আমার সাথে প্রতারণা করে আমাকে রেখে অনেক দূরে চলে গেছে। মানে আপনার সংসার থাকাকালীন অবস্থায় তার সাথে সম্পর্ক ছিল আপনার? হ্যাঁ, আমি আসলে টাকার লোভে পড়ে গিয়েছিলাম। তাই তো আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে ওই অমানুষটার কাছে চলে গিয়েছিলাম। আর আজকে দেখুন ভাগ্য আমাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। তুমি ওনাকে চিনো নাকি? তোমরা পূর্ব পরিচিত? উনি আমার অনেক পরিচিত। ওনার সাথে আমার 3 বছরের সংসার ছিল, কিন্তু এক টাকাওয়ালাকে বিয়ে করবে বলে আমাকে ডিভোর্স করেছে। কিন্তু দেখো আজকে তার কি অবস্থা। তোমাদের পছন্দ মতো আমি বিয়ে করেছি। তোমরা যখন যা বলেছো আমি সেটাই করেছি। আমি একজন গ্র্যাজুয়েট পড়া মেয়ে। 3 বছর যে আমার ওর সাথে বিয়ে হয়েছে, তুমি ওকে জিজ্ঞেস করো তো বাবা, এই 3 বছর ও আমাকে কি দিয়েছে? ও শুধু আমার নামেই হাজবেন্ড হয়েছে, কিন্তু ও আমার কোনো দায়িত্ব কর্তব্য কোনো কিছু পালন করতে পারে না। জিজ্ঞেস করো না তোমরা ওকে, জিজ্ঞেস করো। আমার মাসিক স্যালারি 30,000 টাকা। আমার মাস শেষে 10,000 টাকা ঘর ভাড়া আছে, বাকি 10,000 টাকা বাজার খরচ এগুলোতে আছে। বাকি যে 10,000 টাকা আছে সেখান থেকে 5,000 টাকা তোমার হাত খরচ আছে। আর বাকি 5,000-এর মধ্যে 1500 টাকা আমার গাড়ি ভাড়া আছে। আর 1500 টাকা আমি আমার বাবাকে পাঠাই। আর বাকি 2,000 টাকার একটা বিমাও আছে। কই, আমরা তো বেশ ভালোই আছি, সুখী আছি। এটাকে সুখ বলে না। এভাবে একটা মানুষ বাঁচতে পারে না। তোমার সাথে বিয়ে হওয়ার পর আমি আমার সব শখ আল্লাহ মাটি দিয়েছি। একটা কোনো কিছু আমি কিনতে পর্যন্ত পারি না। আমার শখের জিনিস আমি কিনতে পারি না। এভাবে কষ্ট করে সংসার চালানো আমার পক্ষে সম্ভব না। এভাবে সংসার করা সম্ভব না, তাহলে তুমি আছো কেন? দেখো, তুমি যে আমার কাছ থেকে মাসে 5,000 টাকা করে নাও, এই টাকা দিয়ে তুমি কি করো? তুমি চাইলে এই টাকাটা জমিয়ে 3-4 মাস পর তোমার মনের মতো অনেক কিছুই কিনতে পারো। আমি কি কখনো এই টাকার তোমার কাছে কৈফিয়ত চেয়েছি? আর স্বামী হিসেবে কি এইটুকু জানার আমার অধিকার নেই? আর তো ছোট লোক তুমি, সামান্য 5,000 টাকা দিয়ে সেটার জন্য খোটা দিচ্ছ। এই যে প্রতি ফ্রাইডে আমরা ঘুরতে যাই, তখন যে এতগুলি করে টাকা লাগে, সেই টাকাগুলো কে দেয়? সেই খরচগুলো কে করে? আমি করি। এই যে তারপর তুমি তোমার বাবার বাড়িতে যাও, মাঝে মধ্যে আমাদের বাড়িতে ঘুরতে আসো, তখন তো খালি হাতে ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে আসো। তোমার মান সম্মান না থাকলেও মান সম্মান তো আমার আছে। সেই খরচগুলো কে দেয়? আমি দেই। সামান্য 5,000 টাকা দিয়ে ছোট লোকের মতো তুমি আমার কাছে হিসাব চাচ্ছ? অনেক হয়েছে, তোমরা এবার ঝগড়াঝাটি একটু বন্ধ করো। চুপ করো প্লিজ, তোমরা একটু চুপ করো। তোমরা কিন্তু এখন এই বাড়ির মেয়ে না। আর তুই এই বাড়ির মেয়ে হলেও বিয়ের পরে বাবার বাড়ি কিন্তু আপন আর থাকে না। স্বামীর বাড়ি হয় তার আপন বাড়ি। তোমরা এই জায়গায় এসে মা বাবার সামনে যেইভাবে ঝগড়া করতেছো, এটা নিশ্চয়ই ভালো কিছু না। আর এই ঝগড়াঝাটি সংসারে ভালো কোনো কিছু কোনোদিনই বয়ে আনতে পারে না। আমরা পরিষ্কার বুঝতে পারছি তোমাদের ঝগড়াঝাটি দেখে তোমরা সাংসারিক জীবনে দুইজনাই সুখে নাই। দেখ মা, তুই তো ভালোই আছে, খেয়ে পরে ঘুরে বেড়াস, সব কিছুই তো জামাই করে। তারপরও তুই কেন এত অশান্তি করছিস বলতো? তাছাড়া আল্লাহর কাছে শুকুর কর, এরকম ছেলে কোথায় পায় মানুষ? অনেক ভালো আছিস, আর জ্বালাতন করিস না, ঠিক মতো সংসারটা কর। দেখ মা, আমাদের দেশে এমনও অনেক সংসার আছে, ওই সংসারের যিনি কর্তা আছেন তিনি মাসে ইনকাম করে 15 থেকে 20,000 টাকা। তারপরে কিন্তু তাদের মতো ঝগড়াঝাটি নাই, কোনো অশান্তি নাই, অনেক সুখেই তারা সংসার করে যাচ্ছে। আমার কি মনে হয় জানিস, ওদের চেয়ে তোরা অনেক বেটার আছিস। ওদের সাথে যদি কম্পেয়ার করা যায়, সত্যিই তোরা বেটার আছিস। কিন্তু আমি কেন বুঝতে পারছি না যে তোরা এই ভালো জিনিসটাকে মেনে নিয়ে সুন্দরভাবে সুখের সংসারটা করতে পারছিস না।
এই ভালোটাই আমি আমার স্ত্রীকে বোঝাতে পারছি না বাবা। আপনার মেয়েকে বোঝাতে হলে আমার এই পৃথিবীতে দ্বিতীয়বার জন্ম নিয়ে আসতে হবে। অন্তত আপনার একটু বোঝান তাকে। আমি আর পারছি না। আমার আর কি করার আছে বলেন? যতই আমার বাবা মামাকে ভুলভাল বোঝাও না কেন, এতে করে কোনো লাভ হবে না। আমি নিজে যদি তোমার সাথে সংসার না করি, আমার বাবা মাকে বুঝিয়ে কোনো লাভ হবে? হবে না। তোমার যদি সংসার করতে ইচ্ছেই না করে, তাহলে কষ্ট করে কেন সংসার করছো? তুমি চাইলে তো নিজ থেকে ডিভোর্স করে দিলেই পারো আমাকে, তাহলে তো ঝামেলা মুক্ত হয়ে গেল। শোন, তোকে ডিভোর্স করা আমার 1 মিনিটের বিষয়, কিন্তু আমি কেন করতে পারছিস না জানিস? আমার পরিবার, আত্মীয় স্বজন, এদের কথা চিন্তা করে তোকে আমি ডিভোর্স করতে পারছি না। কিন্তু না, এখন সবকিছুর ঊর্ধ্বে চলে গেছে, আর তোর সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। তুই ডিভোর্সের জন্য প্রস্তুত হ। তোমার কাছে কষ্ট হলো, আমার কিছু করার নেই। তাছাড়া আমার কাছে এখন চাকরি করা বা ধরা কোনো পক্ষেই সম্ভব না। আমি যে চাকরিতে আছি বেশ ভালো আছি। তোর ভালো তুই ভালোভাবে বুঝে নে, আমার বোঝার কোনো দরকার নেই। আর একবার যেহেতু আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি, তোর ওই ভাঙাচোরা বাড়িতে আমি আর যাবো না। আর হ্যাঁ, ডিভোর্সের জন্য তুই তৈরি হয়ে নে। ডিভোর্সের কাগজ আমি তোকে সময় মতো পাঠিয়ে